আচ্ছা, আগের দিনের ক্লাসটা যেটা করেছিলাম সেটা একবার ছোট্ট করে বলে দিই, দিয়ে আজকে নতুন ক্লাসটা শুরু করবো। তো আগের দিনে যে ক্লাসটা হয়েছিল সেখানে আমরা কি শিখব, নেক্সট দিনে নেক্সট যে ক্লাসগুলো, নেক্সট যে 6 মাসে আমরা কি শিখব সেটা সম্বন্ধে আলোচনা করেছিলাম। তো সেখানে একটা কথা আমি যেটা বলেছিলাম যে কম্পিউটারের মেইন জিনিস হচ্ছে সিপিইউ। সিপিইউ কথাটা বলেছিলাম যে কম্পিউটারের মেইন যে জিনিসটা সিপিইউ। তার দুটো ভাগ বলেছিলাম, দুটো অংশ মেন। একটা ছিল মেমোরি। মেমোরির আরেকটা জিনিস ছিল সেটা ছিল ডিস্ক মেমোরি বা স্টোর, ডিস্ক বা স্টোরেজ মেমোরি বলেছি। ডিস্ক বা স্টোরেজ মেমোরি আমরা যেখানে তথ্যগুলোকে সঞ্চয় করে রাখি। আজকে কিভাবে স্টোরেজ মেমোরিতে তথ্যগুলো সঞ্চয় করা থাকে সে সম্বন্ধে কিছু আলোচনা, কিভাবে তথ্যগুলো ডিস্ক মেমোরিতে সঞ্চয় করা থাকে। সঞ্চয় ব্যাপারটা বললে আমাদের স্পেস সম্বন্ধে একটু ধারণা থাকা দরকার, যে তথ্যটা কোন জায়গায় সঞ্চয় করে রাখবো এবং কতটা জায়গা নিয়ে সেই তথ্যটা থাকবে, কম্পিউটারের ভেতরে কতটা জায়গা নিয়ে থাকবে, এই জিনিসটা আমাদের একটু ধারণা থাকা দরকার। আমরা যেমন কোনো জিনিস, কোনো বস্তু বা কোনো জায়গা সম্বন্ধে আলোচনা করলে আমরা একটা একক বলি, মাপতে পারি, যাতে যে এককটা দিয়ে আমরা মাপতে পারি সেরকম একটা ইউনিটের দরকার, সেরকম একটা এককের দরকার মাপার, যে আমি কতটা তথ্য সঞ্চয় করব সেটার একটা ইউনিট দরকার, একক দরকার, যে আমি এতটা পরিমাণ তথ্য। যেমন আমি যদি বলি এই ঘরটায় আমি 40 জন ছাত্রকে বসাতে পারি, মানে মোটামুটি একটা ক্যাপাসিটি বোঝা গেল যে এই ঘরে আমি 40 জনের মতো ছাত্রকে বসাতে পারবো। একটা ধারণা পাওয়া গেল যে এই ঘরটাতে কতজন, কতটা জায়গা হবে। সেরকম দোকানে যদি আমি কোনো জিনিস কিনতে যাই তখন আমরা বলি এত কেজি বা এত গ্রাম। সেরকম কম্পিউটারে যে তথ্যগুলো সঞ্চয় করা থাকে সেই তথ্যগুলোকে মাপার জন্য কতটা তথ্য আছে কম্পিউটারের মধ্যে মাপার জন্য একটা একক থাকে। এককটা নর্মালি আমরা যেরকম ভাবে ছোট থেকে বড় একক তৈরি করি, যেমন আমরা গ্রাম, আরো বেশি জিনিস হলে কিলোগ্রাম, আরো বেশি জিনিস হলে টন, কুইন্টাল, এরকম একক ব্যবহার করি। এখানেও সেরকম কম্পিউটারের ভাষায় সব থেকে ছোট্ট একক হচ্ছে বিট। কম্পিউটারের তথ্যগুলো স্টোর করার জন্য সব থেকে ছোট্ট মাপার জায়গা, তার একক হলো বিট। বিট বিট
যে এককটা, সেই এককটা আমরা আসলে একক হিসেবেই নেব। ওই বিট এককটা দিয়ে আমরা প্র্যাকটিক্যালি কিছু কাজ করতে পারি না। প্র্যাকটিক্যালি কোনো তথ্য হয় না, এক বিট দিয়ে কোনো তথ্য হয় না। যদি আমরা দোকানে গিয়ে বলি যে আমাকে একটা চাল দিন, দোকানদার একটু খাবে, কিন্তু একক কিন্তু একটা চাল আমি তো মাপতে পারছি, একটা চাল দোকানদার ইচ্ছে করলে মেপে দিতে পারে, একটা চাল দিতেই পারে। কিন্তু একটা চাল দিয়ে বাস্তবে আমাদের কোনো কাজ নেই। বাস্তবে আমরা একটা চাল দোকানে কিনতে গেলে দোকানদার হয়তো আমাকে পাগলই ঠাড়ো। সেরকম আমি যদি বিট এককটা দিয়ে কোনো কাজ করতে যাই, কম্পিউটারে বিট একক দিয়ে কোনো কাজ হয় না। বিটটা হচ্ছে সব থেকে ছোট একক। এই মিনিমাম 8টা বিট লাগে। 8টা বিট লাগে কোন একটা আলফাবেট লিখতে গেলে বা কোন একটা ক্যারেক্টার লিখতে গেলে। কম্পিউটারে কিছু যদি একটা ক্যারেক্টার A, B, 1, 5, কমা, এই যে এক একটা ক্যারেক্টার, এই যে এক একটা চিহ্ন বা আলফাবেট বা সংখ্যা আমি যদি একটা লিখতে চাই, তখন মিনিমাম 8টা বিট আমাকে ব্যবহার করতে হয়। কম্পিউটারে 8টা বিট ব্যবহার করলে তবে আমি কোনো একটা ক্যারেক্টার লিখতে পারি। সেই জন্য 8টা বিট দিয়ে মিনিমাম একক যেটা তৈরি হয় সেটাকে বলা হয় বাইট। 1 বাইট, 8টা বিট মানে হচ্ছে 1 বাইট। 1 বাইট দিয়ে আমি একটা ক্যারেক্টার লিখতে পারি। 1024 বাইট, 1024 বাইট সমান হচ্ছে 1 কিলোবাইট। হাজার 24 বাইট সমান হচ্ছে 1 কিলোবাইট। 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট। 1024 মেগাবাইট সমান 1 জিগাবাইট বা গিগাবাইট। 1024 জিগাবাইট সমান 1 টেরাবাইট। তার মানে 1024 গুণিতকে আমাদের ইউনিটগুলো বেরিয়ে যায়। আমাদের যেমন হাজারের বা 100-এর গুণিতকে এককগুলো বাড়ে। যেমন আমরা যেমন বলি 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম, সেরকম ভাবে 1024 বাইট সমান 1 কিলোবাইট, 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট। তার মানে 1024-এর গুণিতকে
আমাদের এককগুলো স্টোরেজ করে কম্পিউটারের যেটা তথ্য রাখা, কম্পিউটারের তথ্যটাকে স্টোরেজ করা, মাপার জন্য যে এককটা, সেটা হলো আমরা মোটামুটি এই এককটার সঙ্গে পরিচিত। জিবি জিবি এককটার সঙ্গে আমরা মোটামুটি পরিচিত। আমরা যেমন মোবাইলের চিপ কিনতে গেলে বলি কত জিবি, চিপটা কত জিবি, আমরা মোটামুটি বুঝতে পারি যে 8 জিবি মানে এতগুলো যদি গান ধরে, 16 জিবি মানে এত গান ধরবে, ডবল গান ধরবে, 32 জিবি। তো এরকম ভাবে বুঝতে পারবে যে আমি কতগুলো তথ্য রাখতে পারবো কম্পিউটারের ভেতরে, কতটা তথ্য রাখতে পারবো। কম্পিউটারের কাছে তথ্য মানে সবকিছু। তোমার একটা গান মানে কম্পিউটারের কাছে একটা তথ্য, তোমার একটা চিঠি সেটা কম্পিউটারের কাছে একটা তথ্য, কম্পিউটারে তুমি ওটাকে স্টোর করে রাখবে। একটা ভিডিও সেটা কম্পিউটারের কাছে একটা তথ্য, কতটা জায়গা নিচ্ছে সেই তথ্যটা রাখতে, সেটা হচ্ছে এই এককগুলো দিয়ে আমরা বুঝতে পারবো। কম্পিউটারের তথ্যগুলো রাখা থাকে কিভাবে, কম্পিউটারের তথ্যগুলো রাখা থাকে কিভাবে জানতে গেলে কম্পিউটারটার ভেতরে কোন জায়গায় তথ্যগুলো রাখা হয় সেটা একটু আইডিয়া পেতে হবে। সেটা সম্বন্ধে একটু ধারণা না থাকে, কিভাবে তথ্যগুলো কোন জায়গায় রাখা থাকে সেটা বুঝতে হবে। কম্পিউটারে যখন নতুন কেনা হয় কম্পিউটারটা, তখন তথ্য রাখার জন্য যে জায়গাটা সেটাকে আমরা বলি হার্ড ডিস্ক ড্রাইভ, এইচডিডি। এইচডিডি অ্যাকচুয়ালি হার্ড ডিস্ক ড্রাইভ বা এইচডিডি, এটা আসলে আমাদের যাবতীয় তথ্য স্টোর করার জায়গা। যাবতীয় তথ্য স্টোর করার জায়গাটা হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। যাবতীয় তথ্য এইচডিডির ভেতরে আমার স্টোর করে রাখা। এইচডিডি মোটামুটি অনেকগুলো সিডির কম্বিনেশনে ধরতে পারো। সিডিটা আমরা জানি যেমন সিডি বা ডিভিডি, তো অনেকগুলো সিডি বা ডিভিডি এরকম কম্বিনেশনে আসলে হার্ড ডিস্ক ড্রাইভটা তৈরি হয়। তো মেনলি অ্যাকচুয়ালি তথ্য রাখার জন্য, তথ্যটা রাখার যে জায়গাটা কম্পিউটারে আমরা যদি দেখতে চাই, সেটা কম্পিউটারের স্ক্রিনে খেয়াল করে যদি তোমরা দেখতে পাচ্ছ, একদম ডান দিকের কোণের মাথায়, সব কম্পিউটারে একটি জায়গায় নাম থাকতে পারে, স্ক্রিনে যদি থাকে মাই কম্পিউটার বা কম্পিউটার, যদি এখানে যদি দেখতে না পাচ্ছ, আইকন বলে, এগুলোর একটা ছবিকে আইকন বলে। তো আইকনে মাই কম্পিউটার লেখা আছে, আইকনটা এখানে মাই কম্পিউটার আছে। অন্য কোনো কম্পিউটারে হয়তো শুধু কম্পিউটার কথাটাই লেখা থাকতে পারে। ওখানে একটা ছোট্ট কম্পিউটারের ছবি দেওয়া আছে, ছোট্ট কম্পিউটারের একটা ছবি দেওয়া আছে, মায়ের কম্পিউটার লেখা আছে, তার উপরে একটা ছোট্ট কম্পিউটারের ছবি দেওয়া আছে। ওই জায়গাটা আসলে আইকনটা, ওই আইকনটা আসলে, ওই ছবিটা আসলে স্টোর করার জন্য যে জায়গাটা সেটাকে ইন্ডিকেট করে, স্টোর করে রাখার যে জায়গাটা সেটাকে ইন্ডিকেট করে। এবারে আমরা কতগুলো টার্ম যেগুলো আমাদের লাগবে কম্পিউটারের কাজের জন্য একটু বলে।
আমরা কম্পিউটারের এই যে টোটাল স্ক্রিনটা দেখতে পাচ্ছি, কম্পিউটারের যে টোটাল স্ক্রিন, এটাকে আমরা বলবো ডেস্কটপ। কম্পিউটারের ভাষায় বলবো ডেস্কটপ, কম্পিউটারের ভাষায় স্ক্রিনটাকে আমরা বলবো ডেস্কটপ। ডেস্কটপ পুরো কথাটা একসাথে রাখা থাকে, ডেস্কটপ। পুরো স্ক্রিনটাকে আমরা বলবো ডেস্কটপ। এখানে যে ছবিগুলো তুমি দেখতে পাচ্ছ, সেগুলোকে আমরা বলবো আইকন। প্রত্যেকটা ছবিকে বলবো এক একটা আইকন। বারবার যদি আমরা বলি এই ছবিটা ওই ছবিটা, শুনতে একটু খারাপ লাগে। কম্পিউটারের ভাষায় এই ছবিগুলো, এই যে হলুদ, লাল, সবুজ, নীল, এই যে ছবিগুলো, এগুলোকে প্রত্যেকটাকে এক একটা আইকন বলবো। আইকন মানে কোন একটা প্রোগ্রাম, আইকন কাকে বলে যদি ডেফিনেশন আমরা দিই, আইকন আইকন কাকে বলে যদি আমরা ডেফিনেশন দিই, তাহলে আমরা বলবো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। গ্রাফিক্যাল representation of any program or software. Graphical representation of any program or software কে বলবো আমরা আইকন। মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন মানে ছবির আকারে প্রকাশ। কোন একটা প্রোগ্রামকে, কোন একটা সফটওয়্যারকে যদি আমরা এরকম ছবির আকারে প্রকাশ করি, কম্পিউটার যদি ছবির আকারে প্রকাশ করে, সেটাকে বলা হয় আইকন। Graphical representation of any program or software called icon. তাহলে এগুলো একটা আইকন। মাই কম্পিউটার তার মানে একটা আইকন। কিসের আইকন? আমি যে তথ্যগুলো সঞ্চয় করে রাখবো, সেই তথ্যগুলো কোন জায়গায় আছে সেটা বোঝানোর জন্য কম্পিউটার একটা আইকন তৈরি করে রেখে দিয়েছে, যাতে করে তথ্যগুলোকে আমরা ইন্ডিকেট করে, মানে ক্লিক করে, এন্টার দিয়ে, বা আমি এখান থেকে বার করতে পারি তথ্যগুলো। এই ছবিটা আছে তোমার স্টোর করা তথ্যগুলো বাইরে নিয়ে আসার জন্য একটা আইকন। এবারে এই আইকনটা দিয়ে কিভাবে আমরা স্টোরটা দেখতে পারি, স্টোরটা কিভাবে আমরা এই আইকনটা থেকে দেখতে পারি। এই আইকনটা এখানে ডেস্কটপে মাই কম্পিউটার হিসেবে থাকতে পারে, অথবা যদি কোনো কারণে ডেস্কটপে না থাকে, তাহলে স্টার্ট মেনুতে ক্লিক করেও তুমি ওই আইকনটা পেতে পারো। স্টার্ট মেনুতেও তুমি দেখবে এই জায়গাতে মাই কম্পিউটার বলে একটা আইকন আছে, এই জায়গাটাতে মাই কম্পিউটার আইকনটা আছে। স্টার্ট মেনুতে ক্লিক করলে নিচে একদম স্টার্ট মেনুটা আছে, স্টার্ট মেনুতে ক্লিক করলে তুমি মাই কম্পিউটার আইকনটাও পেতে পারো, যদি ডেস্কটপে না হবে। তো ডেস্কটপে যদি থাকে, ডেস্কটপে এখানে ক্লিক করে ওপেন করতে পারি। এখানে একটা কথা বলে দিই, মাউসটা সম্বন্ধে একটু আইডিয়া দিবি। মাউসটা কিরকম, যদি কারো একদমই কম্পিউটার কখনো হাত দাওনি বা কম্পিউটার ইউজ করেনি, তাদেরকে বলে দিই, মাউসের দুটো বাটন, মাউসের দুটো বাটন, মাউসের দুটো বাটন থাকে, একটা লেফট, একটা রাইট। একটা এই আঙুল দিয়ে ক্লিক করবো, একটা এই আঙুল দিয়ে। এই আঙুল দিয়ে যে ক্লিকটা করা হয়,
সেটাকে বলা হয় লেফট ক্লিক। আর এই আঙুল দিয়ে যে ক্লিকটা করা হয়, মানে এই মাঝের আঙুলটা দিয়ে, এই আঙুলটা দিয়ে যে ক্লিকটা করা হয় ডান দিকে, সেটাকে বলে রাইট ক্লিক। আর মাঝে একটা বাটন থাকে, সেটাকে চাকাটা থাকে ঘোরানো যায়, এটাকে বলে স্ক্রোল বাটন। তাহলে মাউসের তিনটে বাটন আছে, একটা হচ্ছে লেফট বাটন, একটা হচ্ছে রাইট বাটন, আরেকটা হচ্ছে স্ক্রোল। তো লেফট ক্লিক যেটা, লেফট বাটন যেটা, সেই বাটনটা আমরা যখন ক্লিক করি আমরা বলি ক্লিক, নর্মাল ক্লিক করি, কারণ লেফট বাটনটাই জেনারেলি ক্লিক করতে হয়। লেফট বাটনটা ক্লিক করে আমাদের কাজগুলো করতে হয়, যে কোনো কাজ আমাদের করতে হয় আসলে লেফট বাটন ক্লিক করে। সেই জন্য আমরা বারবার লেফট ক্লিক এরকম বলি না, আমরা শুধু বলি ক্লিক করো। কিন্তু যখন কোনো স্পেসিফিক পারপাসে রাইট বাটনটা ক্লিক করতে হয়, কোনো একটা বিশেষ কারণে রাইট বাটনটা ক্লিক করতে হয়, রাইট বাটনটা আপনি ক্লিক করতে হয় কখনো কখনো। যখন ক্লিক করতে হবে রাইট বাটনটা, তখন আমরা উল্লেখ করে দিই যে রাইট বাটন ক্লিক করুন। কিন্তু লেফট বাটন ক্লিক করুন এরকম বলি না, আমরা বলি ক্লিক করুন। তো রাইট বাটন ক্লিক করতে হবে, আমরা সেটা অবশ্যই উল্লেখ করে দেবো যে রাইট বাটন ক্লিক করতে হবে, রাইট ক্লিক করি সেটাকে রাইট ক্লিক। তো এখানে মাই কম্পিউটার আইকনটা যখন আমরা যে কোনো আইকন ওপেন করব, সব থেকে সহজ পদ্ধতি, আমি এখানে সব থেকে সহজ পদ্ধতিটাই বলবো। যে কোনো কাজের কম্পিউটারে 3 রকম 4 রকম পদ্ধতি থাকে, 3-4 রকম পদ্ধতিতে তুমি একটা কাজই 3-4 রকম পদ্ধতিতে করতে পারবে। একটা কাজ, যে কোনো একটা কাজই 3-4 রকম ভাবে তুমি করতে পারো। যেমন একটা অঙ্ক তুমি 4-5 রকম ভাবে করতে পারো, সেরকম একটা কাজে রেজাল্ট একটা কাজে 3-4 রকম ভাবে করতে। মানে আমি যখন কোনো একটা আইকন ওপেন করবো, সেটা ওপেন করার 3-4 রকম পদ্ধতি আছে। তো আমি সব থেকে সহজ পদ্ধতিটাই আপাতত বলবো। সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে যে কোনো আইকন ক্লিক করবে, ক্লিক মানে দেখবে, ক্লিক করবে, ক্লিক করলে সেটা দেখবে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়া মানে হচ্ছে চারদিকে কেমন একটা নীল রঙের চিহ্ন হয়ে যাবে। ধরো আমি মাই কম্পিউটার আইকনটাকে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এর কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, কালারটা একটু নীল কালারের মতো হয়ে যায়। কালারটা হয়ে যাওয়ার পরে আমি ওটাকে এন্টার দিই, কিবোর্ডে এন্টার দিয়ে দিই। কিবোর্ডে এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে একটা বক্স খুলে, একটা ডায়লগ বক্স। এই বক্সের ভেতরে আমরা দেখতে পাবো যে এই কম্পিউটার ভেতরে স্টোরেজের জন্য কি কি জায়গাগুলো আছে। এখানে দুটো ঘর দেখা যাচ্ছে, দুটো জায়গা দেখা যাচ্ছে, যে জায়গাগুলোতে আমি স্টোর করতে পারি। একটা কথা বলে রাখি, তুমি যখন কম্পিউটারটা কিনবে, কেউ নতুন কিনছে, তখন কম্পিউটারটা কতটা জায়গা নেবে, মেমোরিটা, সেকেন্ডারি মেমোরিটা, হার্ড ডিস্কটা, দোকানে গিয়ে আমরা বলে দিতে পারি যে আমি এতটা জায়গা নিতে চাই। তার মানে আমি যদি বলি আমার হার্ড ডিস্কটা 180 জিবি চাই, কে বলো আমার হার্ড ডিস্কটা 500 জিবি চাই, তার মানে সে উল্লেখ করে দিচ্ছে যে তার স্টোর করার জন্য কতটা ক্যাপাসিটি যুক্ত কম্পিউটারটা তার লাগবে, কতটা ক্যাপাসিটি আছে সেরকম কম্পিউটার তার লাগবে, সেটা উল্লেখ করে দিচ্ছে কত জিবি হার্ড ডিস্ক তার লাগবে। আমি যেটা খুললাম এখানে, সেটা হচ্ছে হার্ড ডিস্কের অংশটা কিভাবে দেখা যাচ্ছে, হার্ড ডিস্কের কত জায়গা আছে, কতটা ক্যাপাসিটি আছে, সেটা এই দুটো আইকন দিয়ে আমরা দেখি। তুমি হার্ড ডিস্কটা, তুমি যে ক্যাপাসিটি জায়গাটা নিলে, সেটা কটা ভাগ করবে
সেটা কিন্তু তোমাকে যে কম্পিউটারটা রেডি করবে, মানে যে কম্পিউটার ইঞ্জিনিয়ার, যে কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, যাকে তুমি কম্পিউটারটা রেডি করতে বলেছো, যাকে দিয়ে তুমি কম্পিউটারটা তৈরি করাচ্ছ, যাকে দিয়ে কম্পিউটারটা তুমি ফরম্যাট করাচ্ছ, যাকে দিয়ে কম্পিউটারটা তুমি প্রোগ্রামগুলো লোড করাচ্ছ, তাকে বলে দিতে হয় যে আমি আমার কম্পিউটারটাতে 500 GB হার্ড ডিস্ক লাগিয়েছি, আমার এই কম্পিউটারটাকে তুমি দুটো ভাগ করে দাও, জায়গাটাকে দুটো পার্টিশন করে রেখে দাও, কি 3টে পার্টিশন করে রেখে দাও। তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী, তোমার প্রয়োজন অনুযায়ী তুমি তোমার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারকে বলবে যে আমার হার্ড ডিস্কে কটা পার্টিশন। যেমন আমি যদি বলি আমার এই ঘরটা একটাই ঘর, এটা একটা বড় হল। তো এটা আমার স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য আমি এই হলঘরটা একটাই নিয়েছি, কিন্তু এটা যদি আমার বসবাসের ঘর হতো তাহলে আমি এটাকে একটা রাখতাম, আমি এটাকে দুটো কি 3টে ভাগ করে নিতাম। তার মানে জায়গাটা একই রইল, জায়গাটা তুমি যতটা কিনেছো ততটাই রইল। তুমি তোমার জায়গাটার উপরে কটা রুম বানাবে, কটা ঘর বানাবে, সেটা তোমার প্রয়োজন অনুযায়ী তুমি উল্লেখ করে দেবে। দুটো বানাতে পারো, 3টে বানাতে পারো, 4টে বানাতে পারো, 5টা বানাতে পারো, তোমার প্রয়োজন অনুযায়ী তুমি সেই জায়গাটাকে পার্টিশন করে, সেই জায়গাটাকে তুমি ভাগ করে দেবে যে আমি এই ঘরটা কিচেন করবো, ওই ঘরটা টয়লেট করবো, ওই ঘরটা আমি বসার ঘর করবো, ওই ঘরটা খাবার ঘর করবো, তোমার প্রয়োজন অনুযায়ী। এখানে সেরকম হার্ড ডিস্কটা কটা ভাগ হবে সেটা তোমাকে কিন্তু উল্লেখ করে দিতে হবে যে আমার হার্ড ডিস্কটা, আমি যেমন এখানে বলেছি দুটো আমাকে ঘর বা দুটো ঘর করা, একটা ঘরে আমি যত সিস্টেমগুলো রাখি, একটা ঘরে আমি আমার নিজের যতগুলো কাজ করি সেগুলো আমি রাখি, এক একটা ঘর। এখানে ঘরগুলো শুরু হয় সি দিয়ে। তুমি হার্ড ডিস্কটাকে যখন ভাগ করা হয়, পার্টিশন করা হয়, তখন পার্টিশনের শুরু যে ঘরটা থাকে, প্রথম যে ঘরটা, তুমি যদি একটাই ঘর করো তখন সেই ঘরটার নাম নেই সি, সি সি ঘর। এবারে যত ঘর বাড়াতে থাকবে, যদি ধরো দুটো ঘর করবে তখন সি ডি হয়ে গেল, যদি 3টে ঘর করবে সি ডি হয়ে গেল, 3টে ঘর। এরকম করে ঘরগুলো আসলে বাড়বে, তুমি যটা পার্টিশন করবে সেই অনুযায়ী ঘর হবে। এবারে এক একটা ঘরে কতটা জায়গা রাখবে সেটা তোমার স্পেসিফিকেশন। যেমন ঘর করতে গেলে হয় নর্মালি, তুমি বাড়ি বানাতে গেলে যেমন নর্মালি করতে হয় সেরকম ভাবে তুমি পার্টিশন করে আসবে। এবারে এই যে ঘর দুটো, আমি একটা ঘরে বলেছি সি ঘরটাতে আমি নর্মালি কিছু জিনিস রাখি না, কারণ সি ঘরটা একদম ফ্রন্টের ঘর, তো একদম প্রথম ঘর, তো যা কিছু অ্যাটাক হয়, যা কিছু ভয়ে থাকে সামনের ঘরটাতেই হয়, ফ্রন্টের ঘরটাতেই হয়। চোর ডাকা ছাঁচক যাই আসুক প্রথমে সামনের ঘরটাতেই হয়। সেই জন্য সামনের ঘরটায় বেশি কিছু ডকুমেন্ট, দামি ডকুমেন্ট আমি রাখি, আমি পরের ঘর করতে রাখি। যদি ভাইরাস অ্যাটাক হয়, ভাইরাস হয় কম্পিউটারে, যখন ভাইরাস হয় না কম্পিউটারে বলে যে ভাইরাস হয়ে গেছে বা কম্পিউটারের সিস্টেমটা নষ্ট হয়ে গেছে, যাই হয় আসলে হয় কিন্তু সি ঘরটা, প্রথম ঘর সি। সেই জন্য ডকুমেন্ট কখনো সি ঘরে না রাখাই সি। ডকুমেন্ট তোমার অন্য ঘরে রাখবে, সি ঘরটা ফরম্যাট করে দিলে আবার সি ঘরটা রেডি হয়ে গেল, মানে সি ঘরটাকে তুমি একদম ধরো চড়ে ভেঙে ফেলেছো, ভাইরাস অ্যাটাক করেছে, ভাইরাস অ্যাটাক করে তোমার সি ঘরটাকে নষ্ট করে ফেলেছে। তো সি ঘরটা নষ্ট করে ফেললে তোমার কিন্তু ডি ঘরটার কোনো ক্ষতি করবে, ডি ঘরটাকে ক্ষতি করতে পারবে, সি ঘরটাকেও তছনছ করে দিয়ে চলে গেছে ভাইরাস। তো আমাদের করতে হয় কি, আবার সি ঘরটাকে নতুন করে ফরম্যাট করে আবার সেটাকে
সিস্টেম সফটওয়্যার লোড করে তার ভেতরে আবার অ্যাপ্লিকেশন লোড করে, মানে সি ঘরটাকে আবার নতুন করে রেডি করতে হয়। কিন্তু ডি ঘরটা যেমন ছিল এটা থেকে, সেই জন্য তোমার যদি দামি কোনো ডকুমেন্ট থাকে সি ঘরে কখনো রাখবে। সি ঘরটা আসলে সামনের ঘর, এবং সি ঘরটা সব থেকে প্রথম ঘর, এবং সি ঘরটাতে যেহেতু সিস্টেম থাকে, সি ঘরটাতে যেহেতু সিস্টেম থাকে, সিস্টেম মানে কম্পিউটারের মেইন জিনিস থাকে, ওখানে প্রথম অ্যাটাকটা করে, প্রথম অ্যাটাকটা করে ওখানে। ভাইরাস যদি অ্যাটাক করে প্রথম অ্যাটাক করে সি ঘর। সি ঘরটাকে ফরম্যাট করে তুমি যদি আবার রেডি করে দাও, তাহলে ডি ঘরের কতটা ক্ষতি হয় না। সি ঘরের সঙ্গে লিঙ্ক যেগুলো থাকে সেগুলো হয়তো কিছু ক্ষতি হয়, কিন্তু ডি ঘরে যদি তথ্যগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে, সেই জন্য সি ঘরে কোনো তথ্য না রাখাই। তো এবারে সি ঘরটা না, আমি ডি ঘরটা যদি ওপেন করতে চাই, আমাকে কি করতে হবে? ডি ঘরটায় আবার মাউসটা নিয়ে গিয়ে ক্লিক করে, মানে যে কোনো আইকন ওপেন করার নিয়ম হচ্ছে সেই আইকনটাতে ক্লিক করে এন্টার, সব থেকে সহজ করতে। আমার ডি ঘরটা খুলে এখানে ডি ঘরটা ওপেন। ডি ঘরটার ভিতরে প্রচুর আমি হলুদ রঙের জিনিস দেখতে পাচ্ছি, নীল রঙের জিনিস দেখতে পাচ্ছি, এগুলো কি জিনিস, এগুলো কিভাবে তৈরি করতে হয়, এবং এগুলো তৈরি করতে গেলে কি কি পদ্ধতি করতে হয়, সেগুলো শিখতে গেলে আমাকে এবার কিছু বেসিক জিনিস আপনাকে দেখতে হবে। এখানে তিনটে কথা খুব গুরুত্বপূর্ণ কম্পিউটারের জন্য। সেই তিনটে কথা হল ড্রাইভ, DRIVE ড্রাইভ, ফোল্ডার, তিনটে কথা খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ড্রাইভ, একটা হচ্ছে ফোল্ডার, আরেকটা হচ্ছে ফাইল। ড্রাইভ কথাটার মানে হলো আমরা যেটাকে বললাম ঘর, কম্পিউটারের ঘর বলি। কম্পিউটারের কটা ঘর থাকবে সেটাকে আমরা বলি কম্পিউটারের কটা ড্রাইভ আছে। হার্ড ডিস্ক ড্রাইভের কটা পার্টিশন আছে, বা সিডি ড্রাইভ আছে কি, তার মানে সিডির ঘর আছে কি, সিডিটা রাখার জন্য জায়গা আছে কি, বা কম্পিউটারের ড্রাইভ, হার্ড ডিস্ক ড্রাইভে কটা পার্টিশন আছে, এক একটা পার্টিশন এক একটা ড্রাইভ। সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ বললাম পার্টিশন। সি ড্রাইভে আমরা সিস্টেম রাখি বললাম, ডি ড্রাইভটা নিয়ে আমি বললাম ওখানে আমার তৈরি করা ডকুমেন্টগুলো রাখবো। তো এগুলো হচ্ছে ড্রাইভ। ড্রাইভ হচ্ছে কম্পিউটারের ঘর। ঘরের ভেতরে আমাদের তথ্যগুলোকে রাখতে হবে। আমাদের অফিসে যেমন ফাইলগুলো যদি রাখি, অফিসের ফাইলগুলো রাখি যদি ঘরে, অফিসের কোনো একটা স্টোর রুম, স্টোর রুমে রাখার যেটা সমস্যা সেটা হচ্ছে ফাইলগুলো যদি আমি এই ঘরটার মধ্যে ডাই করে করে রাখতে থাকি, সাজিয়ে সাজিয়ে থকে 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 রাখি, অসুবিধা যেটা হয়, ধরো এটা 20 বছরের ফাইল আমি এই ঘরটাকে সঞ্চয় করে রেখেছি। 20 বছরের পর পর যা কিছু অফিসের ফাইল আসছে আমি সব এখানে থাক 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 করে। তো কোনো কারণে আমার 15 বছর আগেকার একটা ফাইল যদি খুঁজতে হয়,
তো আমাকে ওই থাকলে সরি 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 কোথায় ঢুকে আছে ধুলে ঝেড়ে ঝেড়ে বার করতে হয়। সময় লাগে, কষ্ট। সেই জন্য আমরা করি কি অফিসে আলমারি তৈরি করি। আলমারিগুলো রাখা থাকে অফিসে ঘরের ভেতরে বা স্টোর রুমের ভেতরে বা যেখানে আমি তথ্যগুলোকে রাখবো, ফাইলগুলোকে, সেখানে অনেকগুলো আলমারি তৈরি করি। এক একটা আলমারি এক একটা পারপাস, বা এক একটা আলমারি এক একটা সালের জন্য, এক একটা ইয়ারের জন্য আমরা তৈরি করি। আলমারিগুলো তৈরি করার পারপাসটা হচ্ছে তথ্যগুলোকে সাজিয়ে রাখা। আমি যে তথ্যগুলো কালেক্ট করেছি বা তৈরি করেছি সেই তথ্যগুলোকে আমি সাজিয়ে রাখবো, আর কোনো পারপাস নেই। আলমারিগুলো পারপাস একটাই, যে তথ্যগুলোকে এমনভাবে সাজিয়ে রাখবো যাতে করে আমার প্রয়োজন মতো আমি তথ্যগুলোকে চট করে বের করতে পারবো। এই হচ্ছে পারপাস, এই হচ্ছে আমাদের সুবিধা আলমারি। তো সেই জন্য আমরা করি যে ড্রাইভের ভেতরে ফোল্ডার তৈরি করি। ফোল্ডারটা কম্পিউটারের ভাষায় আমরা বলবো আলমারি। আলমারি বা ড্রয়ার চাই, আলমারির ভেতরে যদি ড্রয়ার থাকে আমরা বলবো সাব ফোল্ডার। ফোল্ডার বা সাব ফোল্ডার একই রকম পদ্ধতি, একই রকম কায়দায় তৈরি করতে হয়। সাব ফোল্ডার বা সাব ফোল্ডার, বা আবার ড্রয়ারের ভেতরে ছোট ছোট কোপ তৈরি করি যেটাকে আবার টেনে বার করতে হয়, সেটা সাব ফোল্ডার। মানে ফোল্ডারের ভেতর সাব ফোল্ডার থাকতে পারে, সাব ফোল্ডারের ভেতরে আরো সাব ফোল্ডার থাকতে পারে। তো আলমারি মানে আলমারির ভিতরে আসলে আমার ডকুমেন্টগুলোকে ফাইল। কম্পিউটার ভাষায় ফাইল মানে হলো যে কোনো ডকুমেন্ট, যে কোনো তথ্য, যে কোনো গান, যে কোনো সিনেমা, যে কোনো ভিডিও, যে কোনো চিঠি, যে কোনো ছবি, সবই কিন্তু কম্পিউটারের ভাষায় একটা ফাইল। ফাইলগুলিকে চেনার জন্য কম্পিউটার নিজের মতো করে একটু টেকনিক করে, সেটা আমি পরে বলবো। তো তার মানে কম্পিউটারের ভাষায় ফাইল হলো যে কোনো ইনফরমেশন যদি তুমি কালেক্ট করে রেখেছ, যে কোনো তথ্য তুমি যদি কম্পিউটারে তৈরি করে রেখেছ, সেটাই কম্পিউটারের কাছে। একটা ভিডিও আমি যেমন তৈরি করেছি, এটা একটা ফাইল। কম্পিউটারের কাছে যখন ওটা যাবে, ও একটা ফাইল হিসেবে কাউন্ট করবে। এটা একটা ফাইল, এত জিবির ফাইল, মানে এতটা জায়গা দিচ্ছে আমার এই ফাইল। এই তিনটে কনসেপ্ট আমাদের ক্লিয়ার করে নিতে হবে যে আমি কোনো একটা ফাইলকে যদি আলমারির ভেতরে রাখি এবং সেই আলমারিকে বিভিন্ন নাম দিয়ে সাজিয়ে রাখি, তাহলে আমার তথ্যটা পেতে সহজ হবে। তাড়াতাড়ি আমরা তথ্যগুলো রাখি কি জন্য? রিকালেক্ট করার জন্য। তথ্যটাকে পরবর্তীকালে আমি রিইউজ করবো, পরবর্তীকালে আমি আবার ওটাকে ব্যবহার করবো, সেই জন্যই তো তথ্যগুলোকে রাখি। তো সেই তথ্যগুলোকে যদি আমি বার করতে চাই, তাহলে ফোল্ডারের ভেতরে যদি আমরা রাখি, তাহলে আমি তথ্যটাকে সব করে বের করে দিতে পারবো। এবং ফোল্ডারটাকে একটা এমন একটা নাম দিতে হয়, এমন একটা নামকরণ করতে হয় যাতে করে আমরা বুঝতে পারি যে এই ফোল্ডারটার ভেতরে এই তথ্যটা আছে। যেমন আমরা যদি কোনো একটা ফোল্ডারের ভেতরে নাম দিই বায়োডাটা, মানে আমার যাবতীয় আমার স্টুডেন্টের বায়োডাটা আমি ওই ফোল্ডারটার ভেতরে রেখেছি। প্লাস এবার ফোল্ডারের ভেতরে যখন বায়োডাটাগুলো আমি খুঁজবো, তখন আলফাবেটিক্যালি আমার নামগুলো সাজানো থাকে। তো ব্যাস নামটা চট করে আমি বার করলাম, তার বায়োডাটাগুলো বের করলাম। তাতে 100 জন, 1000 জন হোক, যার জন্যই হোক, আমার তো বার করতে সুবিধা হবে। সেরকম যদি অন্য কোনো ডকুমেন্ট, ফটোগুলো হয়তো আমি রাখতে চাইছি, তো ফটোগুলো আমি ফোল্ডারটার নাম দিয়ে দিলাম ফটো।
প্লাস ওই ফটোর ভেতরে আর ফটো ফোল্ডারের ভেতরে আমি যত যাবতীয় স্টুডেন্টের ফটোগুলো তার নাম দিয়ে রেখে দিলাম। অটোমেটিক্যালি রাইটার চার্ট ফটোটা চট করে আমি বার করতে। তো এরকমভাবে ফোল্ডারগুলো আলাদা আলাদা নাম দিয়ে ফোল্ডারগুলো রাখা থাকতে তাহলে কোন জায়গায়, কোন একটা ড্রাইভে দিতে। ড্রাইভগুলো থাকছে কোন জায়গায়, ড্রাইভগুলো থাকছে মাই কম্পিউটার বলে যে আইকনটা আছে তার ভেতরে। তার মানে মাই কম্পিউটার বলে যে আইকনটা, এই আইকনটা ক্লিক করে এন্টার দিবে। এটাকে ডবল ক্লিক করে করা যায়। এটা এখন জটিলতার মধ্যে তোমরা দিও না, এখন সিম্পলি তোমরা মাই কম্পিউটার আইকনটাকে ক্লিক করবে, দিয়ে একটা এন্টার দেবে। মানে মাউস দিয়ে একবার ক্লিক করবে, কিবোর্ড দিয়ে একটা এন্টার দেবে। এন্টার মানে হচ্ছে জানো নিশ্চয়ই কিবোর্ডের এই যে বাটনটা, বড় বাটনটা সব থেকে না স্পেস আছে আর এন্টার, এন্টার লেখা রয়েছে বা চিহ্ন দেওয়া হয়েছে, এন্টার বাটন। এই বাটনটা হচ্ছে একটা ক্লিক মানে লেফট ক্লিক আর একটা এন্টার, এটা হচ্ছে সবথেকে সহজ। ওটা ক্লিক করলে তুমি ড্রাইভগুলো দেখতে পাবে। কোন একটা ড্রাইভে, ধরো আমি এখানে ডি ড্রাইভে ক্লিক করলাম, ডি ড্রাইভে আবার ক্লিক এন্টার, ডি ড্রাইভটা ক্লিক করে এন্টার দিলাম। আরে আবার ডি ড্রাইভের ভেতরে ফোল্ডার বা ফাইল, যদি ফোল্ডার হিসেবে রাখা আছে ফোল্ডার বা ফাইল হিসেবে রাখা আছে ফাইল, এগুলো আমরা দেখতে পাবো। ফোল্ডার বা ফাইল এগুলো আমরা ড্রাইভের ভেতরে দেখতে পাবো। ড্রাইভটাকে যদি আমি একটা ক্লিক করি, বুঝে গেল? এবার দেখে নিই প্র্যাকটিক্যালি আমি যেটা করবো, তাহলে এখানে মাই কম্পিউটার বলে যে আইকনটা আছে দেখা যাচ্ছে, মাই কম্পিউটার আইকনটা ওটা কাছে নিয়ে গেলে এই জায়গাটাতে আছে মাই কম্পিউটার আইকনটা, একদম কোণে মাই কম্পিউটার লেখাটা দেখাচ্ছে। এখানে যদি না দেখতে পাও, তোমরা কম্পিউটারে যখন প্র্যাকটিক্যালি করবে, ডেস্কটপে থাকতে পারে, স্ক্রিনটাই থাকতে পারে, না হলে স্টার্ট বাটনে ক্লিক করে মাই কম্পিউটার কথাটা পেলে সেখানে ক্লিক করলো, তোমার ড্রাইভগুলো ওপেন হবে। এবারে ড্রাইভে কোনো একটা ড্রাইভে একটা ক্লিক করলাম আমি, দিয়ে একটা এন্টার দিলাম, আমার ড্রাইভগুলো খুলে গেল। দুটো ড্রাইভ এখানে দেখা যাচ্ছে, লোকাল ডিস্ক সি আর একটা লেখা রয়েছে লোকাল ডিস্ক ডি, সি এবং ডি। আমি ডি ড্রাইভটাতে ক্লিক করে এন্টার দিলাম, মাউসটা নিয়ে গিয়ে ক্লিক করলাম, দিয়ে এন্টার দিলাম। ডি ড্রাইভটার ভেতরে আমার কতগুলো হলুদ রঙের যে আইকনগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে একটা ফোল্ডার। আর এই নীল রঙের একটা নীল ডাব্লিউ লেখা রয়েছে, এটা হচ্ছে ওয়ার্ডের ফাইল আইকন, ফাইলের আইকন। এটা একটা ফাইল, মানে ওয়ার্ডের ফাইলটা বাইরে বের করা হচ্ছে। আর এগুলো এক একটা ফোল্ডার, তার ভেতরে ফাইল থাকতে পারে অথবা আবার সাব ফোল্ডার থাকতে পারে। ধরো কোনো একটা ফোল্ডার যদি আমি খুলে এন্টার দিলাম, এর ভেতরে একটাই কেবল ফাইল দেখাচ্ছে। তো এইভাবে আমরা আসলে কোন একটা ড্রাইভ, তার ভেতরে ফোল্ডার, তার ভেতরে ফাইলটাকে যদি ওপেন করি, একটা ক্লিক, একটা এন্টার, ফাঁকা আছে ফাইলটা, কিছু লেখা নেই। তো এটা গেল কোন ড্রাইভের ভেতরে কোন ফোল্ডারকে দেখার পদ্ধতি, ফোল্ডারের ভেতরে কোন ফাইলকে দেখার পদ্ধতি বা ফাইলকে ওপেন করার পদ্ধতি। একটি ক্লিক, একটি এন্টার। এবারে আমরা
আমরা দেখব কিভাবে কিভাবে একটা ফোল্ডারের ভিতরে ফাইলকে রাখা হয় এবং ফোল্ডার তৈরি করা হয়। ফোল্ডার তৈরি করা খুব সিম্পল কাজ। ফোল্ডার কিভাবে তৈরি হয় খুব সিম্পল। ফোল্ডার তৈরি করার তিনটে ধাপ। এটা পেজটা দেখো, ক্রিয়েটিং ফোল্ডার। কিভাবে ফোল্ডার তৈরি করতে হয়, ক্রিয়েটিং ফোল্ডার, কিভাবে ফোল্ডার তৈরি করতে হয়। লেখে নাও, তারপর আমি প্র্যাকটিক্যালি করে দেখিয়ে দেবো। ফোল্ডার তৈরি করার প্রথম ধাপ হচ্ছে রাইট ক্লিক। এটা উল্লেখ করে দিলাম এই জন্য, আমরা বলেছি ক্লিক দুটো, লেফট আর রাইট। ডান দিকের বাটনটা কিন্তু ক্লিক করতে হবে ফোল্ডার তৈরি করতে হবে। যেখানে তুমি ফোল্ডারটা তৈরি করতে চাও সেখানে গিয়ে তুমি রাইট ক্লিক করো। লেখে নাও, তারপরে আমি বলে দিচ্ছি। প্রথম হচ্ছে তারপরে রাইট ক্লিক, রাইট বাটনটা খেয়াল করে দিতে, আর জিএইচপি রাইট ক্লিক। প্রথম ধাপ হচ্ছে রাইট ক্লিক। রাইট ক্লিক যখনই করবে, রাইট ক্লিক করলে, আচ্ছা, রাইট ক্লিক যখনই করবে তখনই একটা তোমার কাছে তালিকা চলে আসবে, একটা লিস্ট চলে আসবে। সেই তালিকাতে নিউ বলে একটা কথা তুমি পাবে। নিউ, নিউ, নতুন। নিউ কথাটার কাছে মাউসটা তোমাকে নিয়ে যেতে হবে। নিউ কথাটার কাছে তুমি যখনই মাউসটা নিয়ে যাবে তখনই তার ডান দিকে আবার একটা তালিকা তুমি দেখতে পাবে। সেখানে অনেক কথা লেখা আছে, তার মধ্যে ফোল্ডার বলে একটা কথা তুমি পাবে। ফোল্ডার বলে যে কথাটা পাবে সেখানটায় মাউসটা নিয়ে গিয়ে ক্লিক করবে। এটা কিন্তু রাইট ক্লিক নয়, সিম্পল ক্লিক। ক্লিক করলেই কিন্তু ফোল্ডার তৈরি হবে। ব্যাস, এই ফোল্ডারটা তৈরি হয়ে গেলে ফোল্ডারটা একটা নাম লিখে দিতে হবে। ফোল্ডারটা একটা নাম লিখে দিতে হবে। এখানে ফোল্ডারটার নামটা লিখে দেবে, যা তুমি নাম দিতে চাই। রাইট নেম of the folder। ব্যাস, লাস্টের ধাপ হচ্ছে কিছু না, প্রেস এন্টার। এন্টার দিলে তোমার কাজ কমপ্লিট। তার মানে এখানে চারটে ধাপ। একটা হচ্ছে রাইট ক্লিক। রাইট ক্লিক করলে তোমার একটা তালিকা আসবে। সেই তালিকাতে নিউ বলে একটা কথা পাবে। প্র্যাকটিক্যালি একটু দেখিয়ে দিই। আমি যদি ফোল্ডারটাকে ডি ড্রাইভে তৈরি করতে চাই
তাহলে কি করব, মাই কম্পিউটার বলে যে আইকনটা আছে সেই আইকনটাকে প্রথমে ক্লিক করব, ডি ড্রাইভে তৈরি করতে ক্লিক করে এন্টার দিলাম। তাহলে আমার একটা বক্স ওপেন হয়ে যাবে। সেই বক্সে ডি ড্রাইভটাকে আমি আবার ওপেন করলাম, ক্লিক করে এন্টার দিলাম, ডি ড্রাইভটা ওপেন হয়। এবারে এখানে আমি প্রথম ধাপ কি করব, ফাঁকা জায়গায় মাউসটা নিয়ে আসবো এখানে। মাউসটাকে নিয়ে এলাম ফাঁকা জায়গাতে। এবারে আমি এখানে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার সাথে সাথে খেয়াল করবেন এখানে একটা তালিকা চলে এলো, একটা লিস্ট চলে এলো। তার মানে যেরকম ভাবে লেখাটা আছে রাইট ক্লিক, এখানে তালিকার মধ্যে দেখবে একদম নিচেতে, একদম নিচেতে নিউ বলে একটা কথা আছে। নিউ কথাটার কাছে তুমি মাউসটা নিয়ে, নিউ কথাটার কাছে তুমি যখনই মাউসটা নিয়ে আসবে দেখো আবার ডান দিকে আবার একটা নতুন তালিকা চলে এসছে। ওই তালিকার মধ্যে দেখো উপরে একটা ফোল্ডার বলে কথা তুমি দেখতে পাবে। এখানে ফোল্ডার বলে একটা কথা তুমি দেখতে পাবে। আমার নীল চিহ্ন হয়ে গেছে দেখবে ফোল্ডারটার লেখাটার কাছে। ফোল্ডার কথাটাতে আমি যখনই ক্লিক করব তখনই আমার আইকন কিন্তু তৈরি হয়ে গেছে। আইকনটাতে একটা নাম দেখা যাচ্ছে, নিউ ফোল্ডার 4 এরকম দেখা যাচ্ছে। তো আমি এই নামটা আমি রাখতে চাই না, এই নামটার বদলে আমি একটা অন্য নাম লিখে দিতে চাই। 3 নম্বর ধাপে যেটা লেখা রয়েছে যে রাইট নেম অফ দ্য ফোল্ডার, এখানে আমি টাইপ করে একটা নাম লিখে দেবো। টাইপ করে নামটা দেবো, ধরো আমি এখানে নাম লিখলাম ফোল্ডারটার বায়োডাটা। ব্যাস, ফোল্ডারটার নাম হয়ে গেল বায়োডাটা। দিয়ে ওটাকে আমি 4 নম্বর ধাপে লাস্টের ধাপে যেটা রয়েছে এন্টার, এন্টার দিয়ে দিলাম। আমার ফোল্ডার কিন্তু রেডি, ফোল্ডার একদম রেডি। নীল আইকন দিয়ে দেখো দেখা যাচ্ছে, নীল আইকন না, আইকনটা হলুদ রঙেরই হবে কিন্তু নীল সিলেক্ট করা আছে। বায়োডাটা নাম দিয়ে আমি একটা নতুন ফোল্ডার আমি এই মাত্র তৈরি করলাম। পদ্ধতিগুলো হচ্ছে প্রথমে রাইট ক্লিক, তারপর নিউ ফোল্ডারে ক্লিক করলাম, নাম দেওয়ার মতো অবস্থায় চলে এলো। যে নাম দিতে চাই সেই নামটা টাইপ করে রেখে দিলাম, দিয়ে এন্টার দিয়ে দিলাম। ব্যাস, আমার ফোল্ডার রেডি হয়ে গেছে। খুব সিম্পল।
ফোল্ডার তৈরি করা খুব ইজি। ব্যাস ফোল্ডার আমার তৈরি হয়ে গেছে। এবারে ফোল্ডারটাকে আমি এখানে রেখে দিলাম। আমি এবারে আমার বন্ধ করে দেবো। এটা বন্ধ করতে গেলে সবসময় নিয়ম হচ্ছে ডান দিকের মাথায় যে ক্রস চিহ্নটা আছে, এই যে ডান দিকের মাথায় লাল রঙের ক্রস চিহ্ন যেটা দেওয়া রয়েছে, সেই ক্রসটাতে ক্লিক করলে যে কোনো জিনিস, যে কোনো উইন্ডো বন্ধ হয়ে যাবে। তো এটাকে আমি বন্ধ করে দিলাম। যদি আমি ফোল্ডারটাকে দেখতে চাই, আবার কি করতে হবে আমাকে? ফোল্ডারটা একদম ডান দিকের কোণে দেখো, মাই কম্পিউটার বলে যে আইকনটা আছে, ওই কম্পিউটার আইকনটাতে আমি ক্লিক করলাম, দিয়ে আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ড্রাইভটা খুলে গেল। ড্রাইভগুলো কি কি আছে? সি এবং ডি আছে। ডি ড্রাইভটাতে আবার ক্লিক করলাম, দিয়ে এন্টার দিলাম। ডি ড্রাইভটা ক্লিক করে এন্টার দিতে আমার বায়োডাটাগুলো যেগুলো ছিল পুরনো সেগুলো দেখালো, আর নতুন একটা ফোল্ডার দেখাচ্ছে, সেই ফোল্ডারটার নাম হচ্ছে বায়োডাটা। বোঝা গেল? বায়োডাটা ফোল্ডারটা যদি আমি এখন ক্লিক করে ওপেন করি, ক্লিক করে আবার এন্টার দিলাম, তাহলে এখানে কোনো কিছু এখন আর নাই। যদি বায়োডাটার ভেতরে আমি আবার একটা আলমারি করতে চাই, বায়োডাটা আলমারিটার ভেতরে আবার একটা সাব ফোল্ডার তৈরি করতে চাই, তাহলে কি করতে হবে? কিছু না, সিম্পল আবার রাইট ক্লিক করলাম, নিউ ফোল্ডার, লেফট ক্লিক, ফোল্ডার তৈরি হয়ে গেল। এই ফোল্ডারটাকে আবার কিছু একটা নাম দিয়ে দিলাম, বায়োডাটা আমি নাম দিলাম, ওয়েবেলের যত স্টুডেন্টের বায়োডাটা রাখবো সেই জন্য আমি নাম দিলাম ওয়েবেল। বাস দিয়ে এন্টার দিয়ে দিলাম। কি বানানটা দিলাম? দিয়ে এন্টার দিয়ে দিলাম, তাহলে আমার বাইরে ফোল্ডার তৈরি হয়ে গেল ওয়েবেল নামে। ওয়েবেলটা যদি আবার ক্লিক করে এন্টার দিই, কিছু দেখাবে না, ফাঁকা। আচ্ছা, এবারে যদি প্রথম থেকে আরেকবার দেখি কোথায় কি তৈরি হলো। বন্ধ করি। বন্ধ করার পদ্ধতি কি বললাম? ডান দিকের যে ক্রসটা আছে ওটা ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। একদম ডান দিকের মাথায় যে ক্রসটা আছে, মাউসটা নিয়ে গিয়ে ওটা ক্লিক করে দিলে বন্ধ হয়ে গেল। যদি আবার খুলতে চাই, আমি ওয়েবেল পর্যন্ত যেতে চাই, তাহলে কি করতে হবে? মাই কম্পিউটার বলে যে আইকনটা আছে একদম ডান দিকের মাথার কোণে, মাই কম্পিউটারটাকে ক্লিক করলাম। আচ্ছা, যদি মাই কম্পিউটারটা এখানটায় না থাকে, বললাম কি স্টার্টে ক্লিক করলাম, এখানে যে স্টার্ট মেনুটা আছে স্টার্টে ক্লিক করলাম, একই জিনিস বেরোবে। স্টার্টে ক্লিক করলাম, দিয়ে এখানে মাই কম্পিউটার কথাটা আছে, এই যে মাই কম্পিউটার, ডেস্কটপ অনেক সময় নাও থাকতে পারে, তখন এখানে মাই কম্পিউটার কথাটাতে আমি ক্লিক করি। ক্লিক করলেই আমার এখানে দুটো ড্রাইভ দেখাবে যেমন দেখাচ্ছিল। আবার এখানে ডি ড্রাইভে ক্লিক করলাম, এন্টার দিলাম। ডি ড্রাইভের ভেতরে আমার দেখাচ্ছে ওয়েবেল বলে, না কি নামে তৈরি করলাম? বায়োডাটা। বায়োডাটা নামে তৈরি করলাম বায়োডাটা। বায়োডাটা ফোল্ডারটা যখন আবার ক্লিক করে এন্টার দিলাম, ওর ভেতরে আবার ওয়েবেল বলে ফোল্ডারটা আছে, ওয়েবেল ভেতরে এখন কিছু দেখা হয়। বোঝা গেল কিভাবে ফোল্ডার তৈরি করতে হয়? সিম্পল কাজ, খুব ইজি। প্র্যাকটিক্যালি ওটা কোনো কাজই নয়, শুধুমাত্র রাইট ক্লিক, নিউ ফোল্ডার, ফোল্ডারের নাম, এন্টার, এইভাবে। ঠিক আছে? আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিনে এবারে কিভাবে ফাইল তৈরি করে সেই ফাইলকে স্টোর করতে হয়, কিভাবে রাখতে হয়,
কীভাবে সেভ করতে হয় আসলে সেই জিনিসটা দেখাবো। আচ্ছা, আগের দিনে যেগুলো পড়িয়েছিলাম, আগের দিনে যে জিনিসগুলো বলেছিলাম সেটা সম্বন্ধে আমি একটু ছোট্ট একটু কোশ্চেন করে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে আমাদের তোমরা যে ভিডিওটা শুনছো ঠিক মাইনে ঠিক মনোযোগ দিয়ে শুনছো। আমি একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞেস করছি আগের দিনের থেকে, আগের দিনের ভিডিওটা যারা দেখেছ, র্যামের ফুল ফর্ম কি? র্যামের ফুল ফর্ম পারলে যদি পেরে থাকো তাহলে ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখেছো, আর যদি না পেরে থাকো তাহলে কিন্তু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখোনি। র্যামটা কিন্তু আমি লেখাইনি, র্যামের নামটা কি, শুধুমাত্র হালকা করে শুনে গেলে বলতে পারবো না। আমি লাস্টে একদম যখন রিক্যাপিচুলেট করেছি আর একবার ওটাকে রিভাইজ করেছি তখন র্যামের নামটা বলেছি আসলে। সেই জন্য আমি টেস্ট করার জন্য দেখলাম তোমরা ঠিক মনোযোগ দিয়ে ভিডিওগুলো শুনছো কিনা। আজকের ভিডিওটা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখবে, যদি একবারে না হয় দ্বিতীয়বার দেখবে। আমি নেক্সট দিনে প্রথমেই কোশ্চেন জিজ্ঞেস করে তারপরে নেক্সট ভিডিওটা তৈরি করব। ঠিক আছে? ঠিক আছে।